ইট পাটকেল। লেখনীতে রয়েছেন সানজিদা বিনতে সফি। পর্ব 13। ক্লান্ত পায়ে বাড়িতে ঢুকলো আসমিন। ড্রয়িং রুমে কামিনী চৌধুরী আর আমজাদ চৌধুরী বসে আছে। নিজেদের মধ্যে হয়তো কিছু আলোচনা করছে। আসমিনকে বিধ্বস্ত অবস্থায় দেখে চিন্তিত চোখে তাকালো আমজাদ চৌধুরী। কামিনী চৌধুরীর কপালেও ভাঁজ পড়েছে। আসমিন কারো দিকে না তাকিয়ে সোজা নূরের রুমে চলে গেল। নূর নিজের ল্যাপটপে অফিসের কাজ করছিল। হুট করে আসমিনকে দেখে ভ্রু কুঁচকে ফেলল। আসমিন নূরের কাছে গিয়ে মুখোমুখি দাঁড়ালো। নূর ল্যাপটপ ছেড়ে আসমিনের সামনে দাঁড়াতেই আসমিন মলিন হাসলো, ক্লান্ত গলায় বলল, আমাকে একটু জড়িয়ে ধরবে নূর? আসমিনের এমন গলা শুনে হালকা কেঁপে উঠল নূর। জহরি চোখে পর্যবেক্ষণ করলো আসমিনকে। রাগী গম্ভীর লোকটা আজ ভঙ্গুর লাগছে তার কাছে। নূর এগিয়ে গিয়ে আসমিনকে হালকা হাতে জড়িয়ে ধরল। আসমিন তাদের মধ্যেকার ফাঁকাটুকু ঘুচিয়ে নূরকে শক্ত করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। নূরের দম বন্ধ হয়ে আসছে, তবু কিছু না বলে আসমিনকে শান্ত হতে সময় দিল। আসমিনের বুকের কাঁপুনি স্পষ্ট বুঝতে পারছে সে। কপালে কয়েকটা ভাঁজ পড়লেও সেটা পাত্তা দিল না। কয়েক মিনিট ওভাবে কাটার পর নূর নিজের মুখ খুলল। খারাপ সময় এভাবে জড়িয়ে ধরার জন্য একজন মানুষ দরকার, যে হবে একান্ত ব্যক্তিগত। সেদিক থেকে আপনি আমার চেয়ে লাকি মন্ত্রী সাহেব। আমি আবার খারাপ সময় মানুষকে দূরছাই করতে পারি না। নূরকে ছেড়ে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো আসমিন। নূরের সূক্ষ্ম খোঁচা সে বুঝতে পেরেছে। নির্লিপ্ত চোখে নূরের দিকে তাকিয়ে হালকা হাসল। নূর গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করলো পুরোটা। আসমিন বড় বড় মতোই শান্ত গলায় বলল, তুমি আমার থেকেও ভাগ্যবান নূর। আমি আগেও বলেছি, এখনও বলছি, কখনো এমন কোনো কাজ করবে না যার জন্য পরে নিজেকে অপরাধ বুকে ভুগতে হয়। ধনুক থেকে বেরিয়ে যাওয়া তীর আর মানুষের মুখের কথা কখনো ফেরত আসে না। তোমাকে বলা আমার কথাগুলো কিন্তু আমি ফিরিয়ে নিতে পারিনি। আমার তখনকার অপারগতাও ওই কথাগুলোকে মলিন করতে পারিনি। একই ভুল তুমি করলে আমার খারাপ লাগবে। কথাগুলো বলেই যেভাবে এসেছিল ঠিক সেভাবেই চলে গেল আসমিন। নূর শান্ত চোখে তাকিয়ে দেখল আসমিনের চলে যাওয়া। কিছু তো একটা হয়েছে, কিন্তু কি হয়েছে তা বুঝে উঠতে পারছে না নূর। সেদিন রাতে ওভাবেই নূরের লাগানো আগুন নিভিয়ে দিয়ে নূরকে অনেকটা কাছে টেনে নিয়েছিল আসমিন। দীর্ঘ 6 বছরের বিবাহিত জীবনে এত কাছাকাছি আসা হয়নি তাদের। আসমিন অনেকটা ডুবে গিয়েছিল নূরের মাঝে। ভেজা দুটো শরীর একসাথে লেপ্টে ছিল অনেকটা সময়। আসমিন অবাধ বিচরণ করেছে নূরের ওপর। দুজনের নিঃশ্বাস পাল্লা দিয়ে ভারী হচ্ছিল। আসমিন নূরের বুক থেকে মুখ তুলে আসমিনের অষ্টদয়ের দখল করে নিতেই নূর আসমিনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। হুড় করে আসমিনকে ছেড়ে উঠে দাঁড়িয়ে গেল। নূর চোখ বন্ধ করে হাঁপাচ্ছে। ওপর থেকে পানি পড়া বন্ধ হয়নি এখনো। নূরের শরীরে পড়া পানির বিন্দুগুলো এক একটা মুক্ত দানা মনে হচ্ছে আসমিনের কাছে। গায়ে লেপ্টে থাকা সাদা শার্টটা খুলে ফ্লোরে ছুঁড়ে দিয়ে নূরকে কোলে তুলে নিল আসমিন। ততক্ষণে ঘর থেকে বেরিয়ে এসেছে নূর। আসমিনের কোলে থেকে নামার জন্য মুচড়ি করতেই আসমিন বাঁকা হাসল। নূরের লোকটিম নাকে হালকা কামড় দিয়ে ভরাট গলায় বলল, মুচড়ি করে লাভ নেই, বাসর করতেই তো এসেছো। এখন তোমাকে কিছু না করেই ছেড়ে দিলে তুমি আমার সম্পর্কে ভুলভাল ভাবতে পারো, তবে আমি এভাবে বাসর করতে চাই না, বুঝলে? তাই আজ শুধু হতে হতেও রইল না, বাসর টাইপ রয়ে গেল, আগুনে ভেজা বাসর। নূর হতভম্ব হয়ে কথা বলতেই ভুলে গেল। হাজার কিল ঘুষি দিয়েও আসমিনের হাত থেকে মুক্তি পেল না। নিজের রাক্ষসীদের মতো না রাখার জন্য নিজেকে বিভৎস লাগছে তার। তাহলে অন্তত খামচে খামচে এই অশুভলোকের চেহারার নকশা বদলে ফেলত। সেদিন এক জন্য আসমিনকে আবিষ্কার করেছিল নূর, যাকে ভাবলে মনের মধ্যে শুধু একটা কথাই আসে, আর তা হলো অসভ্য, অসভ্য, অসভ্য। এটা হয়তো আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু আমি এটা বলে দিচ্ছি, এটা হচ্ছে প্রথম যে পর্বগুলোর মধ্যে ছিল, তখন ওরা বাসর করার জন্য মানে রেডি হচ্ছিল আর কি বলা যায়। তো নূর ওদের বাসর খাটে আগুন লাগিয়ে দিয়েছিল এবং আসমিন ওর রুমে যে ইলেকট্রিক কী বলবো ওটাকে, ইলেকট্রিকভাবে একটা মেশিন ছিল, শাওয়ার টাইপে বলা যায়, ওই শাওয়ারের পানির জন্য পুরো বিছানা ভিজে গিয়েছিল। সেই ভেজা বিছানায় তারা যখন বাসর করছিল তখনকার এই গল্পটা আসছে, ঠিক আছে?
পরের দিন দুজনের ঠান্ডা লেগে গিয়েছিল। কেলেঙ্কারি বাঁধিয়ে ফেলেছিল দুজনে। আসমিনকে দেখে সানমির মনে হলো তার সামনে একটা পাকা টমেটো ঝুলে আছে। বাসর করতে গিয়ে এভাবে জ্বরে বাঁধানোর কি হলো আজব। এমন হলে তো সে মোটেও বাসর টাসর করবে না। আসমিন জ্বর নিয়ে পরপর কয়েকটা মিটিং করে ফেললো। এদিকে নূর শুধু বিছানায় শুয়ে শুয়ে আসমিনকে বকেই গেল। কয়েক হাজার অভিশাপ দিয়েও ক্ষান্ত হলো না। আসমিনের কাবার্ডের সমস্ত সাদা শার্টগুলো জ্বালিয়ে দিল। ওই সাদা শার্ট পরা দেখেই সে পিছলে গিয়েছিল। 2 দিন রুমের মধ্যে খাপটি মেনে বসে রইল। এই অবস্থায় বাইরে গিয়ে এলে লোকে হাসবে। হাসানোর মানেই হয় না লক্ষ্যে। অথচ আসমিন নির্দ্বিধায় নিজের কাজ করে গেল। একবেলার জ্বর ছেড়ে গেলেও ঠান্ডা তাতে কুপকাত করে ফেললো। আসমিন কয়েকবার বিড়বিড় করে বললেও, বইয়ের অভিশাপ রে, বইয়ের অভিশাপ, তাই তো ঠান্ডা লাগছে। তারপর থেকে টানা 17 দিন দুজনে দেখা সাক্ষাৎ বন্ধ। নূর আসমিনকে এড়িয়ে চলছে কয়েকটা দিন ধরে। আসমিনও সেদিকে পাত্তা দেয়নি। আজ হুট করে আসমিন এভাবে সামনে চলে এসে বিভ্রান্ত করে দিয়েছিল নূরকে। দীর্ঘশ্বাস ফেলে বারান্দায় গিয়ে দাঁড়ালো নূর। আকাশের মস্ত বড় চাঁদের দিকে তাকিয়ে ভাবতে লাগলো নিজের অগোছালো জীবন নিয়ে। সব কিছু স্বাভাবিক হতেও তো পারত। অন্য সব মেয়েদের মতো সেও একটা সাজানো গোছানো সংসারও করতে পারত। কয়েকজন মানুষের লোভ তাদের জীবনটা এলোমেলো করে দিয়েছে। ফোনের শব্দে সে ভাবনা থেকে বেরিয়ে এলো। বলো উর্মি। ম্যাম, মতি মিয়ার খোঁজ পাওয়া গেছে। আজ সকালে আসমিন স্যারের লোকেরা তাকে তুলে নিয়ে গিয়েছিল। কিছুক্ষণ আগে থেকে তার আর কোনো খবর পাওয়া যাচ্ছে না। তার পরিবারও কয়েক ঘন্টার মধ্যেই উধাও। তাদের খোঁজ বন্ধ করো না উর্মি। আপাতত তোমার স্যারের ওপর নজর রাখো, সে যেন বুঝতে না পারে কিছু। ওকে ম্যাম। উর্মি ফোন রাখতে নূর চাঁদ দেখায় মনোযোগ দিল। এই খেলার শেষ ধাপে আপনি আমাকে নিয়ে যাবেন মন্ত্রী সাহেব। আজ থেকে আমার কাজগুলো আপনার। সকালে নাস্তা টেবিলে আসমিনকে সবার আগে উপস্থিত হতে দেখা গেল। নিজের মতো সে গুনগুন করছে। নূর রেডি হয়ে এসে বসলো তার চেয়ারে। আসমিনের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে খাবে মনোযোগ দিল। আমজাদ চৌধুরী ছেলের মতিগতি ভালো ঠেকছে না। কামিনী চৌধুরী সেদিকে ধ্যানই নেই। সে নিজের মতো খেয়েই যাচ্ছে। একজন গার্ড এসে একটা খাম কামিনী চৌধুরীর দিকে এগিয়ে দিল। রেজিস্টার করা অ্যানভেলপ। কামিনী চৌধুরী ভ্রু কুঁচকে সেদিকে তাকালো। এখানে আপনার সাইন লাগবে ম্যাম। গার্ডের কথায় রেজিস্টারের খাতায় সাইন করে খামটি হাতে নিল সে। ভেতর থেকে বের হওয়া ডকুমেন্ট পড়তেই মাথা ঘুরে গেল তার। হাত পা কাঁপতে লাগলো। নূর বাঁকা হেসে নিজের মতো খেয়ে যাচ্ছে। আমজাদ চৌধুরী সন্ধান গলায় বলল, এটা কিসের কাগজ কামিনী? কামিনী চৌধুরী কিছু বলতে পারল না। অতিরিক্ত শখে কথা বের হচ্ছে না মুখ থেকে। নূর সেদিকে তাকিয়ে বাঁকা হাসলো। কোর্ট থেকে নোটিশ এসেছে। কোম্পানি থেকে 350 কোটি টাকা হেরফের করার জন্য তাকে কোম্পানিকে 400 কোটি টাকা ফেরত দিতে হবে, তাও আগামী 2 মাসের মধ্যে। আমজাদ চৌধুরীও হতভম্ব হয়ে নিজের স্ত্রীর দিকে তাকালো। আসমিন একটা পেপার আমজাদ চৌধুরীর দিকে এগিয়ে দিয়ে বলল, এসব বাদ দাও বাবু, এখানে একটা সাইন লাগবে, তাড়াতাড়ি করে দাও তো। আমজাদ চৌধুরীও হতভম্ব চোখে পেপারের দিকে এক পলক তাকিয়ে থাকলো। কয়েক পলক সেদিকে তাকিয়ে থেকে মিলিতভাবে সাইন করে দিল। ধন্যবাদ আব্বু। ও আরেকটা কথা, আমি ভেবেছি তোমাকে আবার বিয়ে করাবো। মিসেস চৌধুরীও থাকবে, তবে নূরের নাকি একটা ননদ লাগবে, তাই তোমার একটা বিয়ে করা দরকার। সানবি কিছু ছবি দেবে, দেখে পছন্দ করে রেখো। নূরের বিষম লেগে পানির তালুতে উঠে গেল। কামিনী চৌধুরী চোখ বড় বড় করে তাকিয়ে রইল আসমিনের দিকে। আমজাদ চৌধুরী ছেলেকে ধমক দিতে ভুলে গেল। আসমিন নূরের দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে আবারও খাওয়ায় মনোযোগ দিল। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।